সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পে স্কেল নিয়ে যে সংকেত দিল সরকার, এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বড় ধাক্কা, বাসে ৬৪% ও লঞ্চে ১.৫ গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব। অপরদিকে অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন নাহিদ ইসলাম। এবং সবশেষে থাকছে বিএনপিতে রিজভী, আলাল, সোহেলের ত্যাগের মূল্যায়ন হবে কি? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পে স্কেল নিয়ে যে সংকেত দিল সরকার, দেশে জ্বালানি সংকট, ভর্তুকির চাপ ও ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, নতুন পে স্কেলের জন্য প্রাথমিকভাবে প্রায় ৪০,০০০ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা থাকলেও এর বড় অংশ ইতোমধ্যে জ্বালানি তেলের ভর্তুকি ও ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ব্যয় হয়েছে। ফলে একসঙ্গে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। ২০২৪ খ্রিস্টাব্দে গঠিত বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তার সুপারিশ জমা দিলেও সরকার পরিবর্তনের পর এই বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০২৬-২৭ অর্থ বছরে নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের দৃষ্টি এখন আগামী বাজেটের দিকে। তবে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার পাওয়ায় পে স্কেলের বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী সংকটে রয়েছেন। ২০১৫ খ্রিস্টাব্দের পর নতুন পে স্কেল না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত সিদ্ধান্ত না এলে প্রশাসনে অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বড় ধাক্কা, বাসে ৬৪% ও লঞ্চে ১.৫ গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব। দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার সাধারণ যাত্রীদের পকেটে বড় টান পড়ার উপক্রম হয়েছে। তেলের দাম বাড়ার পরদিনই বাস ও লঞ্চ ভাড়া অস্বাভাবিক হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে পরিবহন মালিক সমিতি ও নৌ চলাচল সংস্থা। বাস ভাড়ায় বড় উল্লঙ্ঘন। পরিবহন মালিক সমিতির খসড়া প্রস্তাব অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম সহ মহানগরীগুলোতে বাসের ভাড়া বর্তমানের তুলনায় ৬৪% বাড়ানোর দাবি তোলা হয়েছে। অন্যদিকে দুরাল্লার বাসের ক্ষেত্রে মালিকরা বর্তমান ভাড়ার চেয়ে ৩৬% বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবনা নিয়ে আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। লঞ্চ ভাড়ায়ও চরম অস্থিরতা। বাসের পাশাপাশি নৌপথেও ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল পরিবহন সংস্থা জাপ লঞ্চ ভাড়া ৩৬ থেকে ৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিআইডব্লিউটি এর কাছে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে, ১০০ কিলোমিটারের কম বা বেশি সব দূরত্বের ক্ষেত্রেই কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা করে বাড়ানো হোক। এছাড়া যাত্রীদের সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার দাবি জানিয়েছে সংস্থাটি। যাত্রীদের উদ্বেগ, জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই ভাড়া বৃদ্ধির প্রস্তাবনা সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। যাত্রীদের মতে, ভাড়ার এই প্রস্তাবনা অনুমোদিত হলে নিত্যপণ্যের বাজারেও এর প্রভাব পড়বে এবং যাতায়াত খরচ সাধারণের নাগালের বাইরে চলে যাবে। এখন সবার নজর আজ সন্ধ্যার বৈঠকের দিকে, যেখানে সরকার ও পরিবহন মালিকদের আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবেন, তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসাবে কাজ করবেন, এনসিপির আদর্শ ধারণ করে কাজ করবেন। তবে ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদবাজ বা দুর্নীতির অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবেন না। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। তিনি বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী এনসিপির দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান, সেই রাজনীতিকে ধারণ করে আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে সামনের দিনে এগোতে চাই। নাহিদ ইসলাম বলেন, আজ যারা আসছেন আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন।
আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারা দেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি, এনসিপির হাত শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন। তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এজন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। এবং সবশেষে থাকছে, বিএনপিতে রিজভী আলাল সোহেলের ত্যাগের মূল্যায়ন হবে কি? দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিত বদলে ক্ষমতায় এসেছে বিএনপি, কিন্তু অনেক ত্যাগী নেতাকর্মীর অভিযোগ তাদের ভাগ্য বদলায়নি, বরং বঞ্চনার কথাই বেশি শোনা যাচ্ছে। ত্যাগ আছে, কিন্তু মূল্যায়ন কোথায়? এই প্রশ্ন এখন দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের মুখে মুখে। তারা বলছেন, রাজনীতি করলে কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু অনেক নেতাই আছেন যাদের বিএনপির ব্র্যান্ড বলে মনে করা হয়। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গোয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী সহ এমন অনেকেই আছেন যারা বিগত ১.৫ যুগ দলকে আগলে রেখেছেন, লড়াই করেছেন। তাদের কাউকে কাউকে শেখ হাসিনা সরকার নানা প্রলোভন দিয়ে নির্বাচনে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অনেকের মতে ত্যাগী এসব নেতার যথাযথ মূল্যায়ন করা হয়নি, বরং এমন অনেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন যাদের নাম অনেক বছর ধরে শোনা যায়নি। ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট দীর্ঘ ১৫.৫ বছরে প্রায় ১,৫০,০০০ মামলায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি বিএনপির। কারুর বিরুদ্ধে জমেছে মামলার পাহাড়। অনেকেই আক্ষেপ করে বলছেন, আন্দোলনের সময় যাদের খুঁজে পাওয়া যায়নি তারাই এখন প্রভাবশালী, আর যারা জীবন বাজি রেখে রাজপথে ছিলেন তারা অবহেলিত। কেউ কেউ সরাসরি দলের কাছে ত্যাগের স্বীকৃতি দাবি করছেন। তাদের মতে শুধু ক্ষমতায় আসাই শেষ কথা নয়, যারা এই পথ তৈরি করেছেন তাদের মূল্যায়ন না হলে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ রাজনীতি হুমকির মুখে পড়তে পারে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিএনপির রাজনীতিতে। হাসিনা বিরোধী আন্দোলনের কঠিন সময় এমন অনেক দিন ছিল দলীয় কার্যালয়ে ঝড়ের বেগে প্রেস ব্রিফিং করে আবারও আত্মগোপনে যেতে হয়েছিল রিজভীকে, কারণ দলের বেশিরভাগ নেতা তখন গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। কিন্তু মন্ত্রিত্বের বদলে রিজভীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করায় অনেকে বিস্মিত হয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলও এই বাস্তবতার একটি উদাহরণ। ৪৫০টা মামলার আসামি হিসাবে দীর্ঘ সময় আদালত ও কারাগারে কাটিয়েছেন তিনি। প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার অনুসারীদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পর তিনি এমপি, মন্ত্রী, মেয়র বা সরকারের গুরুত্বপূর্ণ পদে মূল্যায়িত হবেন, তবে কোনোটিই ঘটেনি। বিএনপির উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ৩০০-রও বেশি মামলার আসামি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলন জোরালো করতে নেতাকর্মীদের নানাভাবে উৎসাহ দিয়েছেন। পিকেটিং সহ প্রতিটি মিছিল, মিটিংয়ে সশরীরে উপস্থিত ছিলেন। বেশ কয়েকবার রাজপথ থেকে গ্রেপ্তারও হয়েছেন। রিমান্ডে তার উপর চলে অমানবিক নির্যাতন। রাত কাটিয়েছেন কারাগারের কন্ডেম সেলে। একদিকে রিমান্ডে নির্যাতন, অন্যদিকে কারাগারে বিনা চিকিৎসায় তার একটি কিডনি অকেজো হলে ফেলে দেওয়া হয়। ২০০১ খ্রিস্টাব্দের ১৩ই ফেব্রুয়ারি মালিবাগে হরতাল চলাকালীন বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ৪ জন নিহত হন। ওই সময় মোয়াজ্জেম হোসেন আলাল গুলিবিদ্ধ হন। তার মেরুদণ্ডে ২বার অস্ত্রোপচার করা হয়েছে। এখনও বয়ে বেড়াচ্ছেন গুলির সেই ক্ষত। মায়ের মৃত্যুর সময় ছিলেন কারাগারে। মৃত্যুর ৩ দিন পর ৮ ঘণ্টা প্যারোলে রংপুর থেকে বরিশালে নেওয়া হলেও মায়ের মুখ আর দেখতে পারেননি তিনি। আলালের ৩.৫ বছর সাজার রায় দেওয়া হয়। এমন পরিস্থিতিতেও কারাগার থেকে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার নানা বার্তা দিতেন নেতাকর্মীদের। অভ্যুত্থান পরবর্তী সময়ে তাকে এমপি, মন্ত্রী বা দলের গুরুত্বপূর্ণ পদে চেয়েছেন নেতারা। এত ত্যাগের পরও তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে অনেক নেতাকর্মীর অভিযোগ। জানতে চাইলে আলাল যুগতারকে বলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে আমাদের বিভিন্ন সময় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উৎসাহিত করেছেন। তিনি সবকিছু অবগত রয়েছেন। চেয়ারম্যান যথাসময়ে দলের ত্যাগী নেতাকর্মী যারা আছেন তাদের পুরস্কৃত ও সম্মানিত করবেন, এই বিশ্বাস আমার আছে।